এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা কাটা বিলের মানুষ খেকোর প্রথম পর্ব, কুয়াশা ঢাকা গ্রামের রাত। বিধু আর বিনয়ের চরিত্রে রয়েছে শুভদীপ, হারানের চরিত্রে আদিত্য, নরোত্তমের ভূমিকায় সাগর কুমার পাঠক, শিবরাম ও কাশী প্রেতের ভূমিকায় সুমিতেন্দ্র, রামদুলাল, বংশী, বিনু আর গল্প পাঠে রয়েছি আমি প্রত্যয়। আপনারা যদি এরকম গল্প আরও শুনতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর কাটা বিলের মানুষ খেকোর দ্বিতীয় পর্ব আসবে 15 তারিখ, মানে পরশুদিন রাত 10টায়। তাহলে শুরু হচ্ছে আজকের পর্ব। গুনগুন করে গান গাইতে গাইতে চলেছে শিবরাম। গ্রাম বাংলার দৌড়গোড়ায় পৌষ এসে সবে টোকা দিতে শুরু করেছে। তার মধ্যেই এত শীত যে গান গাইতে গাইতে শিবরামের রীতিমতো দাঁতে দাঁত লেগে ঠক ঠক হওয়ার জোগাড়। গত পরশু হাট থেকে কেনা মোটা শালটা সে আপাদ মস্তক জড়িয়েছে বটে, তবু ঠান্ডাকে হারায় কার সাধ্যি। ধান সবে সবে উঠেছে, এবার মাঠে আলু বসার সময় হয়েছে। দুধারে বিস্তীর্ণ মাঠ, ফাঁকা ক্ষেতের ওপর দিয়ে উত্তুরে হিমেল হাওয়া ধারালো তরবারির মতো তীর বেগে এসে গায়ে যেন একটা কোপ মেরে যাচ্ছে। বলা বাহুল্য, শীতের হাত থেকে বাঁচতেই শতপ্রণোদিতভাবে শিবরামের গলা থেকে গান বেরিয়ে আসছে। গানের তালে না হলেও ঠান্ডা হাওয়ার চোটে একেবারে কেঁপে কেঁপে উঠছে তার গোটা শরীরটা। বিকালে বিশেষ কাজ না থাকায় সে গিয়েছিল পাশের গ্রামের হরি চাটুর্যের কাছে। হরি আর শিবু পরস্পরের ছেলেবেলার বন্ধু, পড়াশোনাও শুরু একসাথে। আবার পড়াশোনার ইতি টেনে চাষের কাজে হাতে খড়ি দেওয়াও একসাথে। ঈশ্বরের কৃপায় দুজনের আর্থিক অবস্থাই এখন মোটামুটি বেশ ভালো। বউ বাচ্চা আর জনা কয়েক ভাগ চাষি নিয়ে হরি চাটুর্যে আখের রস মারার কাজে লেগেছিল। সেখান থেকে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল। তাই শিবরাম একাই বাড়ি ফিরছে ফাঁকা মাঠের মাঝখানে আলপথ ধরে। একটা জনপ্রাণীও মাঠের কোথাও নেই। কেবল দূরের বাঁশবন থেকে শীতার্থ শেয়ালের ডাক আসছে মাঝে মাঝে। মাঠের ওপর বেশ কুয়াশাও জমেছে। খুব বেশি দূরের রাস্তা দেখাও যায় না। ভাগ্যি শিবরাম ছোট হ্যাজাক লণ্ঠনখানা এনেছিল, তাই যা রক্ষে। হাঁটতে হাঁটতে শিবরাম বেশ খানিকটা পথ এসে গিয়েছে। নরুদের সর্ষে বাড়িটা সে সবেমাত্র পেরিয়েছে। এমন সময় তার পায়ে মোটা কাপড় গোছে কিছু একটা ঠেকল। একটু অবাক হয়ে শিবরাম আলোটা নিচের দিকে মাটির কাছে নামিয়ে দেখল একখানা সবুজ মোটা গামছা। মিনিট খানেক সেটার দিকে তাকিয়ে একটা কথা
তার হঠাৎ মাথায় এলো, এই গামছা তো সে হারাধন কাকার কাঁধে কোমরে বহুবার দেখেছে। হারাধন কাকা এই রকম সবুজ গামছা নিয়েই মাঠে আসতো। আজ দুদিন হলো হারাধন কাকা সম্পূর্ণ নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গিয়েছে, কেন গিয়েছে, আদৌ বেঁচে আছে কিনা তা কেউ জানে না। শিবরামের গায়ের লোম উত্তেজনায় খাড়া হয়ে উঠল। সে মাথা তুলে এদিক ওদিক তাকালো। এতক্ষণ অন্ধকারে পথ চলতে চলতে তার চোখ অনেকটাই সয়ে এসেছিল। তবুও কুয়াশা ঢাকা পরিবেশে তার চোখ পড়ল পশ্চিমের তাল হেতালের বনটার দিকে। বনটা খুব বেশি বড় না হলেও একটু ঘন। চাষ জমির একধারে, তবে ওর কাছাকাছি জমিতে চাষ হয় না। দিনের বেলাতেও কারোর বাপের সাধ্যি নেই ওদিকে মারায়। ওর ভেতরে একটা বিলও রয়েছে। লোকে জায়গাটা কাটা বিল বলেই চেনে। গাঁয়ের লোকের বিশ্বাস ওখানে কেউ থাকে। কে থাকে কেউ জানে না, তবে সকলেই এটা জানে, যে থাকে সে আর যাই হোক রক্ত মাংসের সাধারণ কোনো পার্থিব জীব নয়। এই ধারণা বদ্ধমূল হওয়ার কারণ একটাই, দুটো নৃশংস খুন, এবং খুনের পরে মাঠের পাশে তাদের আধ খাওয়া শরীর খুঁজে পাওয়া। বাঘ ভাল্লুক বোধহয় নিশ্চয়ই এতটুকু বনে থাকবে না। তাহলে তবে কি হারাধন কাকা? ভেবেই বুকটা কেঁপে উঠল শিবরামে। তার গুনগুন গান অনেকক্ষণ থেমে গিয়েছে বটে, তবুও মনে সাহস বাড়ানোর জন্য সে একবার জোর হাত করে বলে উঠল, মা, মা গো, রক্ষে করো মা, রক্ষে করো। দূরে বনটা যেন একটা বড়সড় ঘুমন্ত কালো দৈত্যের মতো নিথর হয়ে পড়ে আছে। একটু আওয়াজ পেলেই বুঝি তার ঘুম ভাঙে, আর তার ধারালো দাঁতে শিবরামের মতো মানুষদের কাঁচা মাংস ছিঁড়ে খায়। শিবরামের ভয়টা আরো দ্বিগুণ করে দিয়ে মাঠের উল্টো ধার থেকে একটা শিয়ালের ডাক ভেসে এলো। একটাই শিয়ালের ডাক। তারপর আবার সব চুপচাপ। গোটা মাঠে শুধু শিবরাম একা দাঁড়িয়ে। এখান থেকে গ্রাম যদিও খুব বেশি দূরে নয়, তাও গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ যে শুনতে পাবে তা মনে হয় না। শিবরামের মনে হলো কুয়াশার সাদা চাদর যেন ধীরে ধীরে আরো বড় হচ্ছে, আরো তার কাছে ঘেঁষে আসছে, তাকে শ্বাসরোধ করে মারবে বলে। এমন হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও শিবরামের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। সে কোনো মতে ব্যাপারটা ছেড়ে ফেলে এগিয়ে যাওয়ার জন্য সবেমাত্র এক পা বাড়িয়েছে, এমন সময় তার চোখ গেল পাশের মাঠের ওপর। সদ্য কাটা ধানের নাড়ার গোড়ায় কালো গোল মতো কি একটা পড়ে রয়েছে না?
কিরকম একটা সন্দেহ হলো। সে সেটাকে উপেক্ষা করে যেতে পারল না। এক মুহূর্তের জন্য কৌতূহল ব্যাপারটা তার মনের ভয়টাকে প্রতিস্থাপিত করল। সে আল থেকে নেমে এগিয়ে গেল মাঠের দিকে। কালো মতো জিনিসটার কাছে গিয়ে নিচের দিকে আলো ফেলে সেটাকে পা দিয়ে একটু সবে ঘুরিয়েছে। ও মা গো, এটা কি? চিৎকার করে লাফিয়ে উঠে বিদ্যুতের শক খাওয়ার মতো পিছনে ছিটকে গিয়ে পড়ল শিবরাম। যেটা সে দেখেছে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। হ্যাজাকের আলোটা তখন ওই জিনিসটার ওপরে গিয়ে পড়েছে। কেটে নেওয়া ধানের নাড়াগুলোর মাঝে পড়ে রয়েছে তাদের গ্রামের হারাধন কাকার আধ খাওয়া কাটা মাথাটা। মুখের একদিকে কেউ খুবলে কুবলে চিবিয়ে খেয়ে থেঁতো করে ফেলেছে, অন্যদিকে চোখটা খুবলে বেরিয়ে এক পাশে ঝুলে পড়েছে। এটা যে হারাধন কাকার কাটা মাথা, তাতে সন্দেহ নেই। কিন্তু এটা করলো কে? উত্তরটা দিতেই বোধহয় দূরের কাটাবিল থেকে একটা হাড় কাঁপানো শীতের আমেজও কাঁপিয়ে দিয়ে একটা ক্রূর রক্তাক্ত হাসির আওয়াজ ভেসে এলো। স্বাভাবিক মানুষই কোনো উল্লাস সেই হাসির মধ্যে নেই। অপার্থিব সেই হাসি আর এই নির্জন পরিবেশ যে কোনো সাহসী লোকের হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শিবরাম ঘেমে অস্থির হয়ে উঠেছে। একেই তার পায়ের সামনে একটা আস্ত মানুষের আধ খাওয়া কাটা মাথা পড়ে আছে, তার উপর আবার ওই হাসি। মৃত্যু ভয়টা ভেতর থেকে যেন তলা পাকিয়ে উঠে এলো শিবরামের গলায়। সে কাঁপা কাঁপা হাত পায়ে কোনো রকমে উঠে দাঁড়ালো। তারপর কোনো দিক না তাকিয়ে গায়ের চাদর গুটিয়ে দুধ দাঁড়িয়ে ছুট লাগালো গ্রামের দিকে। যতই সে ছুটতে লাগলো মনে হতে লাগলো কেউ যেন ওভাবে হাসতে হাসতে তাকে ধাওয়া করে এগিয়ে আসছে, ধরতে পারলেই তাকে ছিঁড়ে খাবে। বিনুর চায়ের দোকানের সামনে আগুন জ্বালিয়ে বসেছে জনা পাঁচেক লোক। আপাদমস্তক চাদর আর শীতের পোশাকে ঢাকা শরীর থেকে একজোড়া করে হাতের তালু কচ্ছপের মতো মাথা বার করে তারা আগুনের সামনে ধরেছে, ঠান্ডা থেকে কিঞ্চিত বাঁচার জন্য, যা একটু শরীর গরম হয়। বিনু গুলের আঁচে একটা কানা ভাঙা কেটলিতে চা করে মাথা পিছু একটা করে মাটির খুঁড়িতে ঢালতে লাগলো। সকলকে চা আর লেরো বিস্কুট দেওয়ার পর চায়ের খুঁড়ি হাতে বিনুও এসে জুড়ল দলের সাথে। এরা সকলেই গ্রামের লোক। সারাদিনের পর সকলে এক জায়গায় হয়ে এবার এটা ওটা গল্প করতে ব্যস্ত। চাষের হাল থেকে দেশের হাল কোনো কিছুই আলোচনার বাইরে নেই। হিমেল আঁধারে এক টুকরো আলোক উচ্ছরণ অগ্নিকুণ্ডের মাঝে ছোট বড় কালো কালো ছায়াদের নাড়াচাড়া আর সুরুৎ সুরুৎ চা টানার শব্দ সব মিলিয়ে একটা বেশ জমাটি আড্ডা শুরু হয়েছে। চায়ের ভাঁড় সামনে নামিয়ে রেখে বিধু বলল, তা বুঝলে হারান্দা, হারাধন কাকার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তা কাকিমাকে দেখে না বড্ড মায়া লাগলো। মানুষটা এখনো দোরগোড়ায় বসে চোখে জল ফেলছে। বিনু চোখ বড় বড় করে বলল, তা হক কথা কইস। হারা কাকার এসে কে লইয়া গেল, লোকটা বেমালুম গায়েব হয়ে গেলে, কোনো পাত্তা পেলে না, উবে গেলে নাকি? চায় চুমুক দিয়ে হারান বলল, প্রথমে নটবর,
তারপর ওই সুদখোর কার্তিক, আর আর এখন আমাদের হারাধন কাকা। আগের দুজন এভাবেই গুম হয়েছিল, মনে আছে? তারপর তারপর তাদের যে লাশগুলো পাওয়া গেল, এখন এখন হারাধন কাকা। উফ, ভাবতেও ভয় লাগছে। বিধু কাঁপা কাঁপা গলায় বলল, তুমি 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 কি বলছো? হারাধন কাকাও? হারান একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ দিয়ে ধোঁয়া বের করে বলল, আশ্চর্য কিছু হব না সেটা হলে। ওই ওই কাটা বিলের জঙ্গলে যে কি আছে, আজ তো মানুষকে এভাবে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ, ও পিশাচ গো হারান দাদা, পিশাচ। মানুষ খাওয়া মামুলি ভূত পেরেতের কাম্য নয় গো। মানুষ খেকো পিশাচ টাকা খেকো পিশাচগুলোকে খাচ্ছে। সে আর কি, তবে হারাধন কাকা যা পুঁজি করে গিয়েছে, কাকিমা কেন, ও ছেলে মেয়েরা বসেও খেলে শেষ হবে না। ওসব শোক দুঃখ বেশি দিন টিকবে না রে বিদু। সারা জীবন কেউ কারোর জন্য কাঁদে না। দরকারে সবাই সবাইকে মনে করে, আবার দরকার মিটলে ভুলে যায়। হ্যাঁ, আচমকা বিনা মেঘে বজ্রপাতের মতো আসরের সামনে ধপ করে কেউ যেন অন্ধকারে ছুটতে ছুটতে এসে মাটিতে পড়ে গেল। সবাই মিলে তাকে ধরাধরি করে তোলা হলো। হারান চোখ কুঁচকে বলল, এ কি রে শিবু, তুই? কি হলো? এরকম দৌড়ে দৌড়ে কোথা থেকে আসছিস তুই? হ্যাঁ, শিবরাম ততক্ষণে গলদঘর্ম হয়ে হাঁপাচ্ছে। এই এই রস রস শিবুদা, আমি জল আনতেছি। বলে বিনু ছুটে দোকান থেকে এক মগ খাওয়ার জল আনলো। ঢকঢক করে বেশ অনেকটা জল গলায় ঢেলে শিবরাম বলল, সর্বনাশ হয়ে গেছে গো হারান্দা, সর্বনাশ হয়ে গেছে। হারাধন কাকা, হারাধন কাকা, কি হয়েছে? কি হয়েছে হারাধন কাকার? হ্যাঁ, বল বল তুই। হারাধন কাকার লাশ পড়ে গিয়েছে গো, লাশ পড়ে গিয়েছে। একটা অজানা আলোড়নে গোটা দলটা যেন একবার কেঁপে উঠল। মিনিট খানেক সকলে স্তব্ধ হয়ে চেয়ে রইল শিবরামের দিকে। তারপর বিধু শিবরামের কাঁধ ঝাঁকিয়ে বলল, এই শিব, এ কি বলছিস রে? লাশ পড়ে গিয়েছে মানে? হ্যাঁ হ্যাঁ রে বিধু, আমি আমি ঠিক বলছি। মাঠ দিয়ে ফিরছিলাম, নরুদের সর্ষে বাড়ি পেরিয়ে ওই পাশের মাঠে হঠাৎ কি একটা দেখে সেখানে গেলুম। গিয়ে দেখি হারাধন কাকার কাটা মাথাটা গড়াগড়ি খাচ্ছে। কে যেন সেটা অর্ধেক চিবিয়ে খেয়ে ফেলে গেছে গো। ও দৃশ্য চোখে দেখা যায় না, ও দৃশ্য চোখে দেখা যায় না। এতক্ষণের চাপা উত্তেজনা আর কৌতূহলটা এবার সকলের মনে যেন ভয় হয়ে দেখা দিল। বিনু চাদরটা মুখে চাপা দিয়ে বলল, হায় হায় শিবুদা, এ কি অলক্ষণে কথা বলতেছে গো। রাম 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 রাম। শিবরাম ঢোক গিলে বলল, শুধু এখানেই শেষ নয়, হারাধন কাকার শুধু মাথাটাই পেয়েছি, বাকি শরীরটা কোথাও নেই। আর আর যেটা শুনেছি কি শুনেছিস? জানি না সে কি, তবে ও হাসি কোনোদিনও ভালো কিছু হতে পারেনি গো। ও হাসি রাক্ষসে হাসি, ও চিড়ে খেয়েছে হারাধন কাকাকে। কাটা বিলের মানুষকে গো। কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল হারানের। ওই ওই মানুষকে খুব আমাদের কাউকে বাঁচতে দেবে না, কাউকে না, গোটা গ্রামটা শেষ করে দেবে। ঈশ্বর, আমাদের রক্ষা করো, ঈশ্বর রক্ষা করো আমাদের।
ধীরে ধীরে কাটাবিলের মানুষ খেকোর ভয়টা আরো বেশি করে জাঁকিয়ে বসল গোটা কুসুমপুর গ্রামের ওপর। রাতের বেলা তো কোন ছাড়, লোকে দিনের বেলাও কাটাবিলের ধারের কাছে ঘেঁষতে ভয় পেত। পরপর 3টে খুন হলো কুসুমপুর গ্রামে। কোথা থেকে যে এই নরখাদক পিশাচের উৎপত্তি হলো তা কেউ জানে না। কি করেই বা যে এর হাত থেকে মুক্তি পাওয়া যাবে সে উপায়ও কেউ দিতে পারল না। বাড়ির উঠোনে খাটিয়ার ওপর বসে এক মনে তামাক টানতে টানতে এসব কথাই ভাবছিলেন নরোত্তম বিশ্বাস। ভদ্রলোকের বয়স 50-এর ওপারে। শহরে গুঁড়ো মশলার বড় ব্যবসা, আর সেখান থেকে উপার্জিত অর্থ লাগানো হয় মহাজনী কারবারে। বলা বাহুল্য, গ্রামের লোকের টুকটাক অসুবিধা হলে তাদের ত্রাতা হয়ে দাঁড়ান এই নরোত্তম বিশ্বাস। তবে লোকের দাবি একটাই, নরু বিশ্বাস নাকি বড্ড চড়া হারে সুদ নেয়। সেসব কথা শুনে নরোত্তম বিশ্বাস খৈনি পাকাতে পাকাতে বাঁকা হাসি হেসে বলেন, ওরে কার্তিক, দিন শেষে নিজের আকেরটা তো গোছাতে হবে নাকি? আমার দুয়ারে সময়ে সময়ে যখন যে এসেছে কাউকে ফিরিয়ে দিইনি। সুদের হার চড়া বলে গালি দিলে হবে? নিজে খেটে উপায় করে সেই টাকা শোধ না করতে পারলে লোক এইসব বাহানাই দেয়। কার্তিক নরোত্তম বিশ্বাসের কারবারই দেখাশোনা করত। সুদের সব হিসেব নিকেশ সেই রাখত। নরোত্তম বিশ্বাস এক প্রকার বলা চলে কুসুমপুরের অঘোষিত মোড়ল ছিলেন। কিন্তু বাবুর থেকেও বেশি হম্বিতম্বি দেখাতো বাবুর পারিষদ কার্তিক। গ্রামের লোক তাই সামনে না হলেও পিঠ পিছে যে কার্তিককে কত গালিগালাজ সাপ সাপান্ত দিত তার ইয়ত্তা নেই। কার্তিকের স্বভাব চরিত্রেরও যে দোষ ছিল সে অভিযোগও নরোত্তম বিশ্বাসের কাছে বহুবার করেছে গ্রামের মেয়ে বউরা, কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। কথায় আছে, স্বভাব যায় না মোলে, ইজ্জত যায় না ধুলে। কিন্তু কোথা থেকে যে মাঝখান দিয়ে কার্তিকটাই দুনিয়া থেকে চলে গেল সেটাই ভেবে ঠাউর করতে পারে না নরোত্তম বিশ্বাস। হঠাৎ করেই 2 দিন ধরে কার্তিক নিখোঁজ। পরে যাও বা পাওয়া গেল সেটাও ভাবতেই গা শিউরে ওঠে নরোত্তমের। কে যে কার্তিককে ওভাবে মারলে? শুধু কি কার্তিক, তার ছোটবেলার বন্ধু নটবর সেও তো ওভাবেই স্বর্গযাত্রা করলে। আর এখন আবার হারাধন, তৃতীয় জন নরোত্তমের কাছে ঘুরঘুর করত কেবল দিন শেষে একটু নেশার আশায়। ভালো দামি সুরা না হলে নাকি ভদ্রলোকের নেশা চড়ত না। 3টে মানুষই এভাবে চলে গেল। বুকটা হুহু করতে থাকে নরোত্তমের। খোলা জানালার দিকে তাকিয়ে গায়ে চাদর টেনে বিছানায় গিয়ে শুয়ে এসব কথাই তিনি ভাবছিলেন। ভাবনায় ছেদ পড়ল একটা অপ্রত্যাশিত খবরে। বাবু, ও বাবু, তা বলি কলকাতা থেকে কে এক ছোকরা আপনার সাথে দেখা করতে ইচ্ছে বাইরে দাঁড়ায় রইছে। নরোত্তম পিছনে ফিরলেন। চাকর রামদুলাল একটু অবাক হয়ে ভ্রু কুঁচকে বললেন, কলকাতা থেকে ছোকরা? সে আবার কে? কিছুক্ষণ ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমার ঘরেই আসতে বল। রামদুলাল মাথা নেড়ে চলে গেলে
নরোত্তম গা ঝাড়া দিয়ে উঠে বসলেন। মিনিট দুয়েকের মধ্যে ঘরে যে প্রবেশ করল তার বয়স 25-26-এর বেশি নয়। মাথায় ছোট করে ছাঁটা কদম ছাট চুল, নাকের তলায় কার্তিক ঠাকুরের মতো সরু একখানা গোঁপ আর গালে গুঁড়ো গুঁড়ো দাঁড়ি। গায়ের রং ও উচ্চতা দুই মাঝামাঝি। পরনে ফুল শার্ট ও জিন্স। মুখে বয়সোচিত একখানা প্রাণবন্ত ভাব ছড়িয়ে রয়েছে যেন। নরোত্তম স্পষ্টতই ছেলেটিকে চিনতে না পেরে বললেন, তোমাকে তো ঠিক চিনলাম না, কিছু কি দরকার? আজ্ঞে, আমি বিনয় সমাদ্দার। আমার বাবা বংশী সমাদ্দারকে আপনি চেনেন নিশ্চয়ই। আসুন, বসুন, সবাই কেমন আছেন বলুন। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ গাবতলার আড্ডা উইথ সুমি। আমার সাথে রয়েছে প্রত্যয়, আর আজ আপনারা শুনলেন পল্লব ঘোষের লেখা কাটাবিলের মানুষ খেকোর প্রথম পর্ব, কুয়াশা ঢাকা গ্রামের রাত। গল্পর বিভিন্ন চরিত্রে ছিল শুভদীপ, আদিত্য, সাগর কুমার পাঠক, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। তাহলে দেরি না করে যাই দেখি সবাইকে কি বলছে, আমাদের আড্ডায় কারা কারা আজ জয়েন করেছে। আমাদের মেম্বার রাকেশ ঘোষ 3567 বলছে, 221B হ্যারিসন রোড আমার কাছে অক্সিজেনের মতো হয়ে গেছে। উঠতে বসতে শুধুই তোমাদের গল্প শুনি, তাতে আমার দিনটা কাজের মধ্যে আর গল্পের মধ্যেই কেটে যায়। সাথে আছি, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ রাকেশ, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলের মেম্বারশিপটা নেওয়ার জন্য। তোমরাও যারা অনেক দিন ধরে আমাদের গল্প শুনছো, যদি পারো, যদি ইচ্ছে হয়, তাহলে তোমাদের এই প্রিয় চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য ডেফিনেটলি আমাদের মেম্বারশিপগুলো চেক করতে পারো। এতে আমাদের প্রচুর লাভ হয় এবং আমরা অনেকটা অপারেটিং কস্ট এর মধ্যে থেকে রিকভার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নতুন মেম্বার দেবলীনা পাল 261 বলছে, নিউ মেম্বারশিপ নিয়েছি দাদা, আপনাদের গল্পগুলো খুব ভালো লাগে। বুক ফেয়ারে ভয়ের মুখোশ বইটা কিনেছি, ফার্স্টে স্টলটা খুঁজে পাচ্ছিলাম না, দেন অ্যাট লাস্ট খুঁজে পেলাম। দাদা, তোমাদের 221B হ্যারিসন রোডের গল্প সত্যি খুব ভালো লাগে। আমার জন্যে মন খারাপের ওষুধ। আমার রাত্রে শুনতে ভয় লাগে বলে সকালে শুনি, বাড়ির কাজ করতে করতে। আরও ভালো ভালো গল্প নিয়ে এসো, এটাই আশা রইল। থ্যাংক ইউ সো মাচ দেবলীনা, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। আর থ্যাংক ইউ সো মাচ ফর বিকামিং আ মেম্বার অফ 221B হ্যারিসন রোড। একটা কথা আমি একটু রিকোয়েস্ট করতে চাই যে দেবলীনা, প্লিজ পারলে আমাদের সাথে একবার মেল মারফত যোগাযোগ করো। আমাদের মেল আইডিটা হলো 221bpublic@gmail.com। অ্যাকচুয়ালি একটু ব্যাপার হয়েছে, সেটা আমি তোমার সাথে একটু ডিসকাস করতে চাই। তো কাইন্ডলি প্লিজ আমাদেরকে একটু মেল করো। লুকিং ফরওয়ার্ড টু ইয়োর মেল অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা সাগর কুমার পাঠকের লেখা ভয়ের মুখোশ এবং দেবশ্রী ভট্টাচার্যের লেখা কালু ডাকাতের আখড়া এখনও কালেক্ট করনি, তারা 221B হ্যারিসন রোডকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টে বলতে পারো, আমরা বইটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সৌমি মণ্ডল বলছে, দাদা আমি পলি আইডিতে, তবে আমার মেয়ের ছবি দেওয়া আছে। আপনারা আমার কমেন্টটা কোনোদিনও পড়েন না, আমার খুব খারাপ লাগে। জানেন আমার 2 মেয়ে, একজন ক্লাস 8 আর একজন 1 year 10 months ওল্ড। হাজব্যান্ড বাইরে থাকে, সংসার সামলে বসে বসে আপনাদের গল্প শুনবো সেই সময় পাই না, তাই রান্না করতে করতে আপনাদের গল্পগুলো শুনি। দাদা অসাধারণ লাগে গল্প, আমি গল্প পাঠে হারিয়ে যাই। যখন গ্রাম বাংলার প্রকৃতির রূপটা আপনাদের ভাষায় ব্যক্ত করেন, মনে হয় চোখের সামনেই সবটা জলজল করছে। আই লাভ 221B। থ্যাংক ইউ সো মাচ সৌমিলি, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। আর আশা করি তোমার ছোট্ট মেয়েটা যখন বড় হবে, সেও বড় হয়ে 221B হ্যারিসন রোড শুনবে। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের ফ্যামিলির স্টোরিটা শেয়ার করার জন্য, খুব ভালো লাগলো। আশা করি তোমরাও যদি কখনো পারো, তোমাদের ছোটোবেলার, তোমাদের ফেলে আসার দিনগুলো, সেগুলো হরর ইনসিডেন্ট নাও বা হতে পারে, সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আর সেগুলো যদি খুব ভালো লাগে, আমরা ডেফিনেটলি পড়ে শোনাবো সবাইকে। সারা এইডেন 84 বলছে, সারা এইডেন আমাদের চ্যানেলে, আমাদের আড্ডায় খুব পপুলার একটা নাম, বলছে থ্যাংক ইউ ফর হেল্পিং মি স্টে কানেক্টেড টু মাই মমস বেঙ্গলি রুটস। লটস অফ লাভ টু দ্য টিম অ্যান্ড অল মেম্বার্স। সারা, থ্যাংক ইউ সো মাচ সারা, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে।
আর আশা করছি যে আমাদের এই গল্পগুলোর মাধ্যমে বাংলার সাথে এবং আসল যে বাংলা, গ্রাম বাংলা, যেটা ভার্জিন বেঙ্গল বলতে পারো একদিক থেকে, যেটা যদিও অনেকটা টাচড বাট এখনও অনেকটা ন্যাচারাল আছে, সেই জায়গাগুলো ঘুরলে কোনো দিন যদি সুযোগ পাও দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ যে আমাদের থ্রু দিয়ে তোমরা এই পুরো ব্যাপারটার সাথে, এই পুরো বেঙ্গলের সাথে কানেক্ট করতে পারছো। তোমরা যা বাইরে থাকছো বা তোমাদের রুটসটা কোনোভাবে বেঙ্গলের সাথে কানেক্টেড, খুব ভালো লাগলো। স্টে ইন টাচ অ্যান্ড কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। সাথী দে 123 বলছে, আজকেও আমার নামটা নিলে না দাদা। অ্যাকচুয়ালি সাথী, তোমার পাঠানো একটা কমেন্ট, মানে মোস্ট প্রবলি ডাক বাক্সর জন্য একটা ইনসিডেন্ট মোস্ট প্রবলি সেভ করা আছে, ইফ আই এম নট রং। তো সেটা খুব তাড়াতাড়ি আমরা পড়বো, চিন্তা করো না, একদমই চিন্তা করো না। এমডি জনিয়াল আবেদিন, তারপর একটা কোড বলছে, দাদা আমি কিভাবে ডাক বাক্স করব। ওকে, প্রসেসটা খুব সিম্পল, আমি বলে দিই আরেকবার, এর আগেও অনেকবার বলেছি। ইটস ভেরি সিম্পল। জাস্ট একদম কমেন্টটা করার আগে ওপরে প্রথমে লেখো ডাক বাক্স ইন ইংলিশ, DAK SHOW লেখো। তারপরে তোমার ইনসিডেন্টটা যেভাবে তোমার ইচ্ছা, একটু যতটা পারবে গুছিয়ে, উইদিন 300 ওয়ার্ডস। একদম এটা চেক করে নিও যে 300টা ওয়ার্ড হচ্ছে, মানে 300টা ওয়ার্ড যদি ক্রস করে যায় তাহলে কিন্তু আমরা ডাক বাক্সর আলাদা করে শর্টসে তোমাদের নামটা নিয়ে মেনশন করে রাখতে পারবো না। সো ডেফিনেটলি এটা চেষ্টা করবে যে 300 ওয়ার্ডসের মধ্যে যতটা সম্ভব গুছিয়ে তোমাদের ইনসিডেন্টটা পাঠিয়ে দেবে এখানে। জাবির 10234 বলছে, দাদা আমি মেম্বারশিপ নিতে চাই কিন্তু জয়েন অপশন পাচ্ছি না, কি করব। অ্যাকচুয়ালি জাবির, আমি এটা বলতে পারবো না কেন হয়। এর আগেও প্রচুর জন আমাদেরকে যোগাযোগ করেছে, আমাদেরকে মেইল করেছে যে আমরা মেম্বারশিপ নিতে চাইছি কিন্তু পারছি না। বাট আমরাও আনফর্চুনেটলি এটার কোনো ওয়ে আউট খুঁজে পাইনি। আশা করি তুমি যেখানে থাকো সেখানে হয়তো ইউটিউবের মেম্বারশিপের ফিচারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তারপরে তোমরা জয়েন করতে পারবে। বাট টিল দেন যেরকমভাবে শুনতে থাকছো, আর আমি জানি তুমি অনেক কমেন্ট করো, ডাকবাক্সর জন্যও তুমি অনেকগুলো জিনিস পাঠিয়েছো, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি পড়বো। তো সেইভাবেই আমাদের পাশে থাকো, খুব ভালো লাগবে। পারমিতা দাস রয় বলছে, নমস্কার, আমি পারমিতা, আমি একজন ভয়েস আর্টিস্ট। আপনাদের চ্যানেলে কাজ করার সুযোগ কি পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আপনি একটা কাজ করুন, 221bpublic@gmail.com এই ইমেল আইডিতে একটা ভয়েস স্যাম্পল পাঠিয়ে রাখুন। ইন কেস আমাদের টিম যদি আপনার ভয়েসটাকে সিলেক্ট করে, তখন আমরা ফার্দার ভায়া মেল আপনাকে জানিয়ে দেবো। ইমেল আইডিটা আবার বলছি, 221bpublic@gmail.com। সরনিতা দাস 129 বলছে, আমার তো কমেন্ট পড়তে হেভি লাগে, আমি গল্প শুনতে শুনতে কমেন্টগুলো পড়ি, দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ সরনিতা। আশা করি যে এই চ্যানেলে ঢুকে সবাই যেরকম গল্পের মধ্যেও একটা প্রাপ্তি ঘটে গল্প শোনার মাধ্যমে, সেরকম যেন কমেন্ট বক্সটাতেও যদি আমাদের যারা শুনছে, আমাদের যারা লিসনার, সাবস্ক্রাইবার, মেম্বার, তারাও যদি সুন্দর সুন্দর কমেন্ট করে, সেগুলোও কিন্তু মানুষের কাছে একটা কন্টেন্ট হয়ে ওঠে। তো আমি চাইবো ডেফিনেটলি সবাই যারা 221B হ্যারিসন রোডের গল্প শুনছো, তোমরা কিন্তু একটা গল্প শুনতে আসছো, তোমরা একটা গল্পে জয়েন করছো, এই আড্ডাটাতে জয়েন করছো। তো ডেফিনেটলি যতটা পারবে নিজেদের কথা, নিজেদের জীবনের কথা, নিজেদের ফেলে আসা দিনের কথা, দাদু ঠাকুমার মুখে শোনা কোনো ভূতের ইনসিডেন্ট, এগুলো আমাদের সাথে শেয়ার করবে। এতে চ্যানেলটা আরও রিচ হয়, আমাদের কমিউনিটিটার একটা আলাদা রেসপেক্ট হয়। যেই চ্যানেলে লোকে উল্টোপাল্টা লোকজন আসে না, কমেন্ট করে না, তাতে সবার মানটা বাড়ে সকলের সামনে। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, ইপসিতা গুপ্ত 469 বলছে, আমি ইপসিতা, তোমাদের সব গল্প আমি শুনি সবসময়, কমেন্ট করার সুযোগ হয় না, তোমার গল্প ছাড়া আমার জাস্ট দিন কাটে না। এভাবেই তোমাদের আরও সুন্দর সুন্দর গল্প যেন শুনতে পাই। থ্যাংক ইউ সো মাচ ইপসিতা। আমরা ডেফিনেটলি চেষ্টা করছি আরও ভালো ভালো গল্প নিয়ে আসার। তবে একটু আগেও যেটা বললাম, আমি সবাইকে, আমরা এই যে যারা একসাথে এখন আড্ডা মারতে বসেছি, সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা দেখো না, মানুষকে জিজ্ঞাসা করো, তোমাদের দিদু ঠাকুমা দাদু যারা আছেন, কাকা কাকি মাসি মেশো মামা মামি, সবাইকে জিজ্ঞাসা করো যে তোমরা কীরকম কিছু জানো, একটু বলো না। সেগুলো আমাদের সাথে শেয়ার করো, কমেন্টসের মাধ্যমে শেয়ার করো, যাতে আমরা সেগুলো পড়েও তোমাদেরকে শোনাতে পারি, পরের আড্ডাগুলোতে সেগুলো ইনক্লুড হয়। আর তাছাড়াও যারা এমনিই ভিডিওগুলো দেখছে, কমেন্ট সেকশনগুলো চেক করছে, তারাও যেন তোমাদের কাজগুলো খুঁজে পায়। হাকা_009 বলছে, দাদা বলছি, আমি গল্প লিখি, যদি আমার লেখা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে আপনাদের সাথে কিভাবে শেয়ার করব? ভেরি সিম্পল প্রসেস, কিছুই না, জাস্ট আমাদেরকে একটা মেল করো
submit.221b@gmail.com. That is submit.221b@gmail.com. সব কিছু স্মল লেটার্স, মানে লোয়ার কেসে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ইন্দিরা রে 1903 সুন্দরবনের ভয়ের গল্প, যেখানে 5টা গল্প একসাথে রয়েছে, বলছে থ্যাংক ইউ ফর দ্য অ্যামেজিং বেস্ট ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, আমাদের গল্প শুনবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন বা অনেক দিন ধরে শুনছেন না বা অতটা অবগত নয়, তারা কিন্তু আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে একটা প্লেলিস্ট করা আছে, দেখবেন কম্পাইলেশন বলে। সেখানে 5টা 6টা গল্প এক জায়গায় রাখা থাকে, সেগুলো আপনারা ডাউনলোড করে শুনতে পারেন বা অন দ্য গো শুনতে পারেন, পর বিঞ্জ ওয়াচ করতে পারেন। এক একটা টপিক বেস করে বিভিন্ন রকমের গল্প সেখানে তুলে ধরা রয়েছে। আমাদের ডাকবাক্সর 3 নম্বর পর্বে প্রথম কমেন্ট করেছে আলপনা চক্রবর্তী 5894। থ্যাংক ইউ সো মাচ, আ বিগ শাউট আউট ফর ইউর এনথুজিয়াজম অ্যান্ড ফর সাপোর্টিং দ্য চ্যানেল। যারা যারা এখনও জানো না, আমাদের একটা নতুন সেগমেন্ট, একটা শর্টস সেগমেন্ট শুরু হয়েছে ডাকবাক্স বলে, যেখানে তোমাদের পাঠানো রিয়েল লাইফ হরর ইনসিডেন্টস দাদু ঠাকুমার মুখে শোনা, বন্ধু বান্ধবদের কাছে শোনা, ভাই বোনদের কাছে শোনা, আরও বিভিন্ন মানুষের কাছে শোনা, বা ইন এক্সেপশনাল কেসেস তোমাদের দেখা বা নিজেদের এক্সপিরিয়েন্স করা রিয়েল লাইফ হরর ইনসিডেন্টস আমরা সকলের সামনে তুলে ধরি, আর তোমাদেরকে আ বিগ শাউট আউট সবসময় দিয়ে থাকি। আ বিগ শাউট আউট টু লাইভ গেমিং 9411, আমাদের মেম্বার। থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং আ সুপার চ্যাট। আপনাদের সকলকে বলে রাখি, আপনারা যদি ওয়ান টাইম ইকোনমিক সাপোর্ট আমাদের চ্যানেলটাকে করতে চান, তাহলে ডেফিনেটলি সুপার চ্যাট বা সুপার থ্যাঙ্কস বা চ্যানেলে গিয়ে থ্যাঙ্কস বাটনে গিয়ে আমাদেরকে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে সাহায্য করতে পারেন। আমাদের মেম্বার রোহিত প্রধান 9213 বলছে, আগের ভিডিওতে আমার অনুরোধ রাখার জন্য পুরো 221B হ্যারিসন রোড টিমকে অনেক ধন্যবাদ। আসলে আগের দিন ঘুমিয়ে পড়েছিলাম, এত ভালো ছিল গল্পটা। আমার মা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ রোহিত, তোমার আগের কমেন্টের ব্যাপারে আমার এখন মনে পড়ছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। তাহলে গাবতলা থেকে উঠে একটু যাই, দেখি আমাদের ডাক বাক্সে আজ কী জমা পড়েছে। আমাদের মেম্বার জয় ZV1 সামথিং, তো পারলে তোমার ইউজার নেমটা একটু ঠিক করে নিও, নাহলে বলতে প্রত্যেকবার এরকমই হবে। আচ্ছা, তো জয় বলছে, দাদা আরও একটা অসাধারণ গল্প শুনলাম। আমি তখন ক্লাস 11-এ পড়ি, হঠাৎ খরচ চালাবার জন্য ক্যাটারিং করতাম। তো একদিন আমি ক্যাটারিং করে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 2টো হবে। আমি বাড়ির গেট খুলে বাড়িতে ঢুকতে যাব, তখন আমার চোখ আমাদের বাড়ির উল্টো দিকের পুকুর পাড়ের পাশে একটা তাল গাছে যায়। আমি দেখি যে সেই তাল গাছে একটা সাদা কাপড় পরা কেউ বারবার উঠছে আর নামছে। আমি খুব ভয় পেয়ে যাই আর সেখানে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকি। তখন আমাদের পাশের বাড়ির থেকে একজন টয়লেট করতে উঠেছিল, আর সে আমাকে দেখে এগিয়ে আসে, আর আমার গায়ে হাত দিতে গিয়েই আমার হুঁশ ফিরে পাই। তারপরে 3টে দিন আমার জ্বর হয়ে থাকে। শুধু আমি না, এটা অনেকেই রাতে দেখেছে। আমি জানি না সেটা কি ভূত না অন্য কিছু। থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস অসাম ইনসিডেন্ট উইথ আস জয়। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের শোনা কোনো হরর এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে সিম্পলি কমেন্টের প্রথমে লিখুন ডাকবাক্স আর কমেন্ট করে দিন আমাদের যে কোনো ভিডিওতে। তাহলে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, কিন্তু হ্যারিসন রোডের গল্প কিন্তু এখনও ফুরলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ফিরে আসবো হ্যারিসন রোডের গল্প নিয়ে, ফিরে আসবো গাবতলার আড্ডা নিয়ে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।